ষড়যন্ত্রের সূচনা ২০ শতকের শেষার্ধে। আল কুদ্দুস সহ ফিলিস্তিন ভূখণ্ড তখন উসমানীয় খেলাফতের শাসনাধীন। যদিও খেলাফতের দাপট নিভু নিভু, তারপরও তো খেলাফত মুসলিম শক্তি একটা। ফিলিস্তিনিদের জীবনমান বেশ উন্নত ও সমৃদ্ধ ছিল। তারা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম আরব অধিবাসী। ইহুদিদের সংখ্যা সর্বসাকল্যে শতকরা ৪ ভাগ। ধূর্ততা, সততা আর বেঈমানির কারণে ইহুদিদের স্থায়ী নিবাস হতো না কোথাও। যাযাবরের জিন্দেগি ছিল তাদের। এই স্থানে কতদিন তো ও স্থানে কতদিন, এভাবেই ছিল তাদের জীবনযাত্রা। মার খেয়ে খেয়েই তারা স্বপ্ন দেখত একটি নিজস্ব ভূখণ্ডে, যেখানে নীরবে নির্বিঘ্নে ধূর্ততা আর সততার চর্চা করতে পারবে তারা। অশান্তির আগুন কিভাবে জ্বালিয়ে রাখা যায় পুরো দুনিয়ায় ঠান্ডা মাথায় বসে সে ষড়যন্ত্রের ছক আঁকতে পারবে যেখানে তারা। ইহুদিরা স্বপ্ন দেখল জেরুজালেম নিয়ে, মুসলমানদের ভালোবাসার আল কুদস নিয়ে। হ্যাঁ, ফিলিস্তিনই হবে তাদের স্বপ্নের সেই প্রতিশ্রুত ভূমি। শুরু হলো স্বপ্ন পূরণের মিশন। ফিলিস্তিনে তারা রাষ্ট্র গড়বে, কিন্তু এখানে তাদের লোক কই? তখন পুরো ফিলিস্তিনে সর্বসাকল্যে কয়েক হাজার ইহুদির বসবাস। প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষ। ব্রিটেনের মিত্রশক্তির বিপরীত জোটে ছিল উসমানীয় খিলাফত। ব্রিটেনের জোটের কাছে তাদের পতন হয়েছে। তখন ফিলিস্তিন থেকে গুটিয়ে ফেলতে হয়েছে হাজার বছর ধরে চলে আসা মুসলিম শাসনের হাত। ১৯১৯ সালে উসমানীয় খেলাফতের কর্তৃত্ব বিলুপ্ত হয়ে গেছে ফিলিস্তিনের মাটি থেকে। পবিত্র আল কুদুসের অলিগলিতে এখন তুর্কি সৈনিকদের পরিবর্তে ব্রিটিশ সৈনিকদের দাম্ভিক্য পদচারণ। ফিলিস্তিন এখন ব্রিটিশ শাসনের অধীন, অর্থাৎ খ্রিস্টানদের উপনিবেশ। ১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ বাধে, তখন ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনে এসেছিল উসমানীয় খেলাফতের কর্তৃত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে। হ্যাঁ, রক্ষা করতে। আরব জাতীয়তাবাদে বিশ্বাসী ফিলিস্তিনিরাই তাদের স্বাগত জানিয়েছিল। উসমানীদের শাসন তখন তাদের মনে হয়েছিল ভিনদেশীদের শাসন, কারণ উসমানীয়রা তুর্কি আর তারা ছিল আরব। ভিনদেশীরা কেন আমাদের শাসন করবে? আমরা স্বাধীনতা চাই, আমরাই আমাদের দেশ স্বাধীন করব, এ বিশ্বাস নিয়ে তখন চলছিল তারা। ইসলামের মূল শিক্ষাটা তারা ভুলে গিয়েছিল মুসলিম ভ্রাতৃত্বের সৌন্দর্য। মূলত তুর্কি হলেও ওরা তো মুসলিম, মুসলিমের ভাই আবার ভিনদেশী হয় কিভাবে? কিন্তু জাতীয়তাবাদের ভূত তাদের মাথায় এতই শক্ত হয়ে আসন গেড়েছিল যে এসব ভাবার মতো বোধ শক্তিটুকু তাদের ছিল না। যুদ্ধ শেষ, তুর্কি সৈন্যরা চলে গেছে ফিলিস্তিন ছেড়ে। ব্রিটিশদের কাজ শেষ, তাদের এবার চলে যাওয়ার কথা। কিন্তু না, তারা যাবে না। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আরো কিছুদিন থাকতে হবে। আরব জাতীয়তাবাদে বিশ্বাসী ফিলিস্তিনিরা তবুও খুশি, দেরি হোক, তবুও তো তারা একটি স্বাধীন ভূখণ্ড পাবে, যেখানে তুর্কিদের কোনো কর্তৃত্ব থাকবে না, নিজেরাই নিজেদের শাসন করবে। ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর একটি ঘোষণা দেন, ইতিহাস যেটাকে বেলফোর ঘোষণা নামে স্মরণ করে রেখেছে। ঘোষণাটিতে তিনি ফিলিস্তিন ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ করেন। এটি ছিল ফিলিস্তিনের সঙ্গে একটি ধোঁকা, কারণ জাতীয়তাবাদে বিশ্বাসী ফিলিস্তিনের বাইরে যারা ছিলেন তারা মনে প্রাণে চাইতেন উসমানী খেলাফতের অধীনে থাকুক আল কুদুস আল ফিলিস্তিন। তারা কোনোভাবেই ব্রিটিশদের পদচারণ এই মাটিতে সইতে পারছিলেন না। ব্রিটিশ বিরোধী এসব ফিলিস্তিনের সমর্থন আদায়ের লক্ষ্যই ছিল তার এ ঘোষণা, অর্থাৎ বেলফোর ঘোষণা। নিজেদের স্বাধীন রাষ্ট্রের কথা শুনে এসব ফিলিস্তিনি পরবর্তী সময়ে ব্রিটিশকে সমর্থন জানিয়েছিলেন, কিন্তু এর পিছনে যে বেলফোরের অসৎ ও ধূর্ত একটি উদ্দেশ্য ছিল তার টেরও পাননি। টের পেলেন যুদ্ধ যখন শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল ফিলিস্তিনের মাটিতে দলে দলে ইহুদিরা এসে ঘরবাড়ি নির্মাণ করছে। জাহাজ বোঝাই করে ইহুদিরা আসছে ইউরোপ থেকে। তাদের পৃষ্ঠপোষকতা আর পূর্ববাসনের নামে সার্বিক সহযোগিতা করেছে ফিলিস্তিনের ব্রিটিশ প্রশাসন। তখন ইহুদিদের কেউ কেউ স্থানীয় আরবদের কাছ থেকে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে, কেউ কেউ তখন পতিত জমি দখলে নিয়ে সেখানে হিতু হয়। আবার কারো কারো জন্য স্বয়ং ব্রিটিশ প্রশাসন
জমি অ্যাকোয়ার করে বসতি নির্মাণের বন্দোবস্ত করে দেয়। ব্রিটিশ উপনিবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল যেখানে কয়েক হাজার, অল্প কদিন যেতে না যেতেই তা লাখ ছাড়িয়ে যায়। 1927 সাল পর্যন্ত ইহুদিদের ছোট বড় 220টি বসতি গড়ে ওঠে সেখানে। 1931-এ এসে দেখা গেল ইহুদিদের সংখ্যা দাঁড়িয়েছে 2.25 লাখ, অর্থাৎ সেখানে মূল জনসংখ্যার প্রায় 17 ভাগ। অল্প কয়েক বছরে 4 ভাগ থেকে 17 ভাগ। কল্পনা করা যায়? কল্পনা করা যাক বা না যাক, ইহুদিদের সংখ্যা বাড়তেই থাকলো ফিলিস্তিনে, বাড়তে থাকলো এর চেয়েও আরো অকল্পনীয়, আরো দ্রুত হারে। ইহুদিদের স্বপ্ন পূরণের জন্যই এত আয়োজন। পৃথিবীকে অশান্তির দাবানলে পৌঁছানোর জন্য ব্রিটিশরা তাদের সেই স্বপ্ন পূরণের সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের সঙ্গে আছে আমেরিকা। বেলফোর ঘোষণা ছিল একটি স্বপ্ন বাস্তবায়নের একটি পদক্ষেপ, কিন্তু আমেরিকা আর ব্রিটেন কেন ইহুদিদের এমন সহযোগিতা করবে? বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে ইতিহাসখ্যাত সন্ত্রাসী জাতি ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা কেন এত গরজ দেখাবে? এই কেনর জবাবে অনেক কিছু বলা যেতে পারে। অধিকাংশ ইহুদির বসবাস ছিল ইউরোপে। এরা কখন কি করে বসে কোনো ঠিক নেই। এদের বিশ্বাস করা খুবই কঠিন। যত দূরে রাখা যায় এদের, ততই মঙ্গল। ফিলিস্তিনে তাদের জন্য একটি রাষ্ট্র বানিয়ে দিলে তারা নিজেদের রাষ্ট্রে চলে যাবে। ইউরোপিয়ানরা আতঙ্ক আর অনিষ্টের আশঙ্কা থেকে রেহাই পাবে। তাছাড়া ইহুদিরা খুবই দূরদর্শী জাতি। ব্রিটিশ ও মার্কিন প্রশাসনের প্রতিটি বিভাগে তাদের লোক নিয়োজিত। এরা ভেতর থেকে প্রশাসনকে সবসময় চাপের মুখে রাখে। এদের চাপের কারণেই ব্রিটিশ মার্কিন প্রশাসন ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্রের পক্ষে তোড়জোড় দেখাতে বাধ্য হয়। ইহুদিদের আছে বিপুল অর্থবিত্ত। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তাদের শীর্ষস্থানীয় নেতারা ব্রিটেনকে প্রস্তাব দিল, ফিলিস্তিন তো তোমাদের দখলেই আছে, সেখানে আমাদের একটি রাষ্ট্র বানিয়ে দাও। এই যুদ্ধে তোমাদের যা লোকসান হয়েছে আমরা সব পুষিয়ে দেব। কৃত্রিম ফসফরাস। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের প্রয়োজনে ইহুদি বিজ্ঞানী ডক্টর এইচ বাইসম্যান এই জিনিসটা তৈরি করে দিয়েছিলেন। তার তৈরি এ উপকরণ যুদ্ধের সময় অনেক কাজে লাগে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার এ কাজে খুশি হয়ে জিজ্ঞেস করেন এর জন্য তিনি কি পুরস্কার চান। বেইসম্যান উত্তরে বলেছিলেন, আমাদের স্বাধীন একটি ভূখণ্ড নির্মাণে আপনারা সহযোগিতা করবেন, আর সেটা হবে ফিলিস্তিনের মাটিতে। ব্যাস, আর কিছুই লাগবে না। বলা যায় এসব নানাবিধ কারণে ব্রিটিশ মার্কিন শক্তি ফিলিস্তিনের ইহুদিদের স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তোড়জোড় শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল মূলত এ স্বপ্ন বাস্তবায়নের জন্যই। দীর্ঘ 30 বছর তারা এখানে আধিপত্য প্রতিষ্ঠা করে রাখে এবং ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার বন্দোবস্ত করে। এদিকে তারা বিশ্বের নানা স্থানে বসবাসরত ইহুদিদের জন্য অবারিত করে দেয় ফিলিস্তিনের দুয়ার। আরেকদিকে আগত ইহুদিরা তাদের মদদে গড়ে তোলে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনগুলোর কাজ হলো স্থানীয় আরব মুসলিমদের তাদের নিজস্ব ভিটেমাটি থেকে উচ্ছেদ করা এবং সেখানে ইহুদি বসতি নির্মাণ করা। স্বভাবতই স্থানীয় আরব মুসলিমরা নিজেদের ভিটেমাটি ছাড়তে চাইত না। ইহুদি সংগঠনগুলো তখন বেছে নিত ভয়ঙ্কর পন্থা। যারা এই ভিটেমাটি ছাড়তে অস্বীকৃতি জানাতো তারাই শিকার হতো নির্মম হত্যাকাণ্ডের। ইহুদিদের এই দমন নিপীড়ন যখন বিশ্ব মিডিয়ায় উঠে আসে আর সমালোচনার ঝড় শুরু হয়, তখন তারা কৌশল পরিবর্তন করে। ইহুদিরা ভয়ানক সম্প্রদায়। নিজের জাতীয় স্বার্থ অর্জনের জন্য এরা নিজেদের নিরাপদ লোককেও হত্যা করতে পিছপা হয়নি এবং এ কজ দাঁড় করিয়ে তারা নির্মম ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাতো এবং তাদের হত্যা করত এবং বিশ্ব মিডিয়ায় এগুলো প্রদর্শন করত যেন বিশ্ব চুপ থাকে। এই কারণে যে ফিলিস্তিনিরা আগে ইসরায়েলিদের হত্যা চালিয়েছে, পরে ইসরায়েল ফিলিস্তিনের উপর হত্যাকাণ্ড বা প্রতিশোধ নেওয়া শুরু করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।